এদিকে সন্ধ্যার পরেই সুখবর পেল শেখ হাসিনা। এবার একাধিক মামলা থেকে শেখ হাসিনাকে খালাস করলেন তিনি। এবার সত্যি সত্যি একে একে বের হয়ে আসতে শুরু করেছে ভুয়া মামলার সেই হদিস। হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪২ জন। মামলা বাতিল করে দেয়া হলো। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা দিত। বিপ্লব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরও কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেঁসে যাচ্ছে। 24 ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বিএনপির উপর এক ধরনের গজব, যে অপরাধ না করলেও জনতার আদালতে অপরাধী হিসেবে প্রমাণিত হয়। দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্যে। দর্শক, চলুন দেরি না করে ভিডিওর অংশগুলো দেখে আসি। এবার সত্যি সত্যি একে একে বের হয়ে আসতে শুরু করেছে ভুয়া মামলার সেই হদিস। ভুয়া মামলার এক হদিসে আমরা দেখতে পাচ্ছি যে ভাইকে নিহত হয়েছে এই দাবি করে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অতঃপর তদন্ত কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে সেই মামলাটা মিথ্যা মামলা ছিল। যে ভাইকে নিহত হয়েছেন বলে দাবি করেছিল আরেক ভাই, সেই মামলায় দেখা যাচ্ছে যে সেই ভাই আদতে নিহতই হয়নি, বেঁচে আছেন। এরকম চিত্র কি বেশিরভাগ মামলার ক্ষেত্রে? এই যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে যে মামলা করা হয়েছিল এবং তদন্ত কর্মকর্তা এই মামলাকে বাতিল করে দিয়েছেন, এই মামলাকে ডিসমিস করে দিয়েছেন, এরকম চিত্র কি প্রায় সব ক্ষেত্রেই? যদি তাই হয় তাহলে এই যে জুলাই কেন্দ্রিক যত মামলা, একটি মামলাও কি ভবিষ্যতে এতটুকু গ্রহণযোগ্যতা পাবে? কিংবা যে বিচার কার্য চলছে সেই পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের বিচার হিসেবে প্রমাণ করার জন্য এই উদাহরণগুলোই যথেষ্ট হয়ে যাবে না? ভবিষ্যতে কি এরকম প্রশ্ন উঠবে যে বিচার প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলোও সাজানো নাটক? আমরা কি সেরকম প্রত্যাশা করব? আমাদের তো প্রত্যাশা সেরকম হওয়ার কথা নয়, কারণ কোনোভাবেই কোনো সাজানো নাটক কিংবা কোনো ক্যাঙ্গারু কোর্টের আশ্রয় সরকার নিক কিংবা বিচার ব্যবস্থায় সেরকম দৃশ্য আমরা দেখি, এই প্রত্যাশা তো আমাদের কারোরই নয়। আমাদের প্রত্যাশা না থাকলেও আদতে হচ্ছে কি? আমরা দেখছি যে বিডি নিউজ 24 সেই ভয়ঙ্কর তথ্য বের করে নিয়ে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি জীবিত মানুষকে মৃত সাজিয়ে মামলা করা হয়েছিল, যে মামলা বাতিল করে দেওয়া হলো। তবে শেষ রক্ষা হয়নি, ওই মামলাকারী এখন নিজেই ফেঁসে যাচ্ছেন। এরকমটা হওয়া উচিত। যে মিথ্যা মামলা করেছে তাদের প্রত্যেককেই অবশ্যই গারদে ঢোকানো দরকার, কারাগারে ঢোকানো দরকার। হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪২ জন। অর্থাৎ শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে আন্দোলনের মধ্যে ৩রা আগস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম, মূল নাম সোলাইমান সেলিম, তিনি জীবিত আছেন। খুবই ভালো। এই মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ২১১ ধারায় অভিযোগ দায়েরের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারি বিভাগের এসআই এনামুল ইসলাম। এই এসআইয়ের কপালে আবার দুঃখ চলে আসে কিনা সেটাও একটা দেখার বিষয়। ডিবি পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, ইচ্ছাকৃতভাবে বাদী মিথ্যা মামলা দায়ের করেছেন, এজন্য তার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালত অনুমতি দিলে আমরা মামলা করব, আবার আদালত বিষয়টা নথিজাত করতে পারেন। আদালত যেভাবে নির্দেশনা দেবে আমরা সেইভাবে কাজ করব। ভাই নিহত হওয়ার দাবি করে ঢাকার একটি আদালতে মামলার আবেদনে সোলাইমান সেলিমের নাম দেওয়া হয় দুলাল ওরফে সেলিম। পেশা দেখানো হয় ঠিকানা পরিবহনের হেল্পার। তিনি ৩রা আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ি থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয়। প্রথমে মামলার আবেদনে ৪১ জনকে আসামি করা হয়েছিল, পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এই মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায়। এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে, তিনি জানিয়েছেন ২১শে ডিসেম্বর। সেদিন চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে প্রকাশ করা হবে। শেখ হাসিনা ছাড়াও অব্যাহতিপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চন্দ্র সেন, আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, মশিউর রহমান মোল্লা সজল, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু। তারা সবাই পলাতক। গ্রেপ্তার দেখানো 2 আসামি মোহাম্মদুল্লাহ পাটোয়ারি, মিরাজ খানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, ওয়াদুল কাদের, শামীম ওসমান, আসাদুজ্জামান নূর, সাদ্দাম, ইনান বড় বড় বাঘা বাঘা আসামি করা হয়েছে। বাঘা বাঘা আসামি করে মামলাটাকে বেশ জবরদস্ত মামলা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই যে থলের বিড়ালটা বেরিয়ে আসলো, এর আগে পিবিআই জানালো যে যত মামলা আদালতে করা হয়েছে তার 56% ভুয়া, আর 44% মামলায় 90% আসামি ভুয়া আসামি। এই যে মামলার ব্যবসা, এই যে মামলার আজকে বেরোলো যে এক ভাই আরেক ভাইকে মৃত দেখিয়ে মামলা করেছে, খুন হয়েছে দেখিয়ে মামলা করেছে, এই কারণে যেন তাকে পরবর্তীতে মেরে ফেলে তার জমি দখল করা সহজ হয়। কি অসাধারণ ব্যাপার, কি অসাধারণ সার্কাস চলছে বাংলাদেশে। এই সার্কাসটা যদি চলে, এই সার্কাসটা যদি জুলাইকে কেন্দ্র করে প্রায় সব মামলার ক্ষেত্রে হয়, জুলাইকে কেন্দ্র করে যত মামলা হয়েছে, স্পেসিফিক কয়েকটা মামলা ছাড়া বেশিরভাগ মামলাই হচ্ছে ব্যবসার জন্য করা হয়েছে। এবং মামলাগুলো, কিছু মামলা যেগুলো হচ্ছে সঠিক মামলা, সেই মামলার আসামি আবার 400, 500, 600 জনকে যে আসামি করা হয়েছে, সেই আসামিগুলোও করা হয়েছে ব্যবসার জন্য, তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য। কিন্তু সরকার এবং সরকারের আইন মন্ত্রণালয় একেবারে নির্বিকার, নিশ্চুপ। শুধুমাত্র আইন উপদেষ্টা বলেন যে এই সরকারের দুটো ব্যর্থতা, একটা হচ্ছে মব সন্ত্রাস ঠেকাতে না পারা, আর একটা হচ্ছে মামলার ব্যবসা, মামলাবাজি এটা ঠেকাতে না পারা। অথচ ঠেকানোর কাজটা সরকার করেছে বলে আমরা বিন্দু মাত্র ক্ষেত্রেও টের পাইনি। সরকার মুখ বুজে সহ্য করেছে, কখনো কখনো ইন্ধন দিয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, এই যে একটা হাস্যকর ব্যাপার বেরিয়ে আসলো, এই ব্যাপারগুলো কি এই থলের বিড়ালটা সব থলের মধ্যেই কি আছে? ইনকলাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে, কেন তাকে গুলি করা হয়েছে, নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে? আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে। শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বলা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে, একজনের নাম বলা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে, এবং একটা ছবি দেখা যাচ্ছে যে 9 ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল। তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের দুজন হেলমেট পরা, পেছনের জন কালো ড্রেস পরা, সম্ভবত পেছনের জনই গুলি করেছে। এখন এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী, এ নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল। এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে, এর আরেকটা ছদ্মনাম আছে দাউদ বিন ফয়সাল। এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে 17 লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছে। 2024 সালের নভেম্বরে, মানে 5 আগস্টের পরে, জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায়, এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। ওসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে? এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে, এবং বলা হচ্ছে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল। তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল, যারা জানেন, আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। এই যে গত 16 মাস এই যে হাসনাত, সার্জিস, আরো কয়েকজন চ্যাংড়া সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে? আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না। তাহলে কারা তাকে হত্যা করতে চায়? ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ? ওসমান হাদি কি লেভেলের নেতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। একটা সূত্র বলছে যে 2 জন মোটরসাইকেলে ছিল, তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা, মানে এক্স আর্মি অফিসার। এখন এই সূত্রটি বলছে যে গত 28শে নভেম্বর ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায়, এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে। এবং সেখানেই আলোচনা হয়, এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা, যে চিৎকার করে শুরুতে যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম, কি অসভ্য একটা ছেলে, 50টার বেশি মবের নেতৃত্ব দিয়েছে। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই, সুতরাং এই ইউটিউবাররা ডক্টর ইউনূস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব, একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, তখন নির্বাচন বানচাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং শুধু ওসমান হাদি না,
তারা আরও কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে, ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করছে, সে জুলাই যোদ্ধা, তার তো এনসিপিতে যাওয়া কথা, সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে। ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন। তো সে ঢাকা 8-এ নির্বাচন করবে কার এগেনস্টে? মির্জা আব্বাসের এগেনস্টে। মির্জা আব্বাসের সাথে তার যায়। মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, দখলদারিত্বের অভিযোগ আছে, কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই 2 দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তেও, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে, তো এরকম একটা অসভ্য ইতর লেভেলের একজন সে ইলেকশন করবে। এখন যেটা কেচ্চ করতে সাপ বেরোয়, এখানে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে, জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে। এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়েম, ডাকসুর যে এই নীলক্ষেতের ব্যালটে যে ভিপি হয়েছে, এই সাদিক কায়েম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে। তার মানে কি? আপনি ওসমান হাদিকে খুন করালেন, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন, সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়েমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন। এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ওসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না। আবার মির্জা আব্বাসের দিকে অনেকে অভিযোগের আঙুল তুলছে। মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে? হাসনাত আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে? তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, তাদের গিয়ে বলেন। মানে সবই রাজনীতির খেলা। আপনি শুরুতে আমি বললাম যে একজন বহু ব্যবসায়ী উপদেষ্টা আছেন, সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে একটা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করে বলুক, তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক, চিহ্নিত করুক, তাকে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনুক। তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ, চেনা মহলকে দেখছি বেসিক্যালি, যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চায় না, মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয়। যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে, যেভাবে রংপুরের আবু সাইদকে হত্যা করা হয়েছে, তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি, অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে। তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে। এবং তার বোন বলেছে ভারতের নাকি তার ভাইকে বাঁচতে দেবে না। অনেকেই বলার চেষ্টা করছে যে নাকি এই কিলিং ঘটিয়েছে। তো ভারতের মনে হচ্ছে যে দুধ ভাত রাস্তাঘাটে এভাবে কিল করে বেড়ায়। এটা কখনো করে? সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে, তার মানে কি ভারত আর আওয়ামী লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন। কিন্তু 28শে নভেম্বরের ওই মিটিং, তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে। এবং এই খুনটা যদি দেখেন, দুটা মুভিং অবজেক্ট, সে একটা মুভিং অটোরিকশা যাচ্ছিল, মোটরসাইকেলও চলমান, একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা 1.5 ফিট দূর থেকে গুলি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেইনড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না। তো সেই জায়গা থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে। এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব, যে কেউ 2-3 জন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে, বা একটা স্টোরি বানায় ফেলবে, কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখবো না বা জানতেও পারবো না। আবার এই ঢাকায় আমার একটা ছোটো ভাই আছে সাংবাদিক, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে, সংবাদ দিয়ে হেল্প করে। এই ছোটো ভাইয়ের সাথে আবার এই ওসমান হাদির যোগাযোগ ছিল, এবং ওসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো, ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন। দেখেন, শাহুয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলে, ভারত আওয়ামী লীগের গালাগালি করে, মব সন্ত্রাস করে, আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল, এবং সেই সাংবাদিক ছোটো ভাই আমাকে সেটা বলেছিল। তো এই যে ভণ্ডগুলা, এই সন্ত্রাসীগুলা, এই যে জুলাইয়ের জঙ্গিগুলা, এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম। আরও কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, ইউনূস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বানচাল করার জন্য ডক্টর ইউনূস যদি আরও অনেক ঘটনা ঘটায়, আরও বেশ কিছু লাশ পড়ে, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই, দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই। রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে। এর মাঝখান দিয়ে কিছু নাটক, দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো। শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ পর্যন্ত বিএনপি ফেঁসে যাচ্ছে। 24 ঘন্টায় বিএনপির অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এবং বাংলাদেশে যে এই মুহূর্তে বিএনপি একটা পরাজিত শক্তি বা সম্ভাব্য পরাজিত দল, বিএনপির চারদিকে যে অন্ধকার সেটা ক্ষণে ক্ষণে প্রমাণিত হচ্ছে। কোনোভাবেই বিএনপি খারাপই থেকে বের হতে পারছে না। যা করতে যায়, যেখানে যায় সেখানে বিপদ আর বিপদ। একটা দল যদি পাপী হয়, অপরাধী হয়, বিএনপি এমন কোনো পাপ নাই যে না করে। খুন, ধর্ষণ, হত্যা, চুরি, ডাকাতি সব করে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সব ধরনের অপরাধ ইকুয়াল টু বিএনপি।
খালেদা জিয়ার লাশ নিয়ে রাজনীতি, আরো লাশ নিয়ে রাজনীতিটা তো বিএনপি কমন চরিত্র। প্রকাশ্য গোপন এরকম হাজার গুণা বিএনপি করে, যার ফলে বিএনপির উপর এক ধরনের গজব, যে অপরাধ না করলেও জনতার আদালতে অপরাধী হিসেবে প্রমাণিত হয়, এবং যার ফলে রাজনৈতিক ক্ষতি যা হওয়ার হয়ে যায়। এবার আসেন শরীফ ওসমান হাদির ঘটনা। শরীফ ওসমান হাদিকে গুলি করেছে কারা? এখন পর্যন্ত যেটা প্রমাণিত হয়েছে, এটা আওয়ামী লীগের কাজ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে। সাবেক ছাত্রলীগ নেতা গুলি করেছে, এবং এটা কয়েক মাস যাবৎ পরিকল্পনা ছিল, এবং এই গুলি করার পেছনে আওয়ামী লীগের রাজনীতি, রয়ের প্যাট্রোনাইজেশন থাকতে পারে, এটা মোটামুটি স্পষ্ট। মির্জা আব্বাস কিংবা বিএনপি আওয়ামী লীগের যে কোনো অপকর্মের সাথে জড়িত থাকতে পারে, কারণ অপরাধ ইকুয়াল টু বিএনপি। কিন্তু স্পেশালি শরীফ ওসমান হাদিকে টার্গেট করে মির্জা আব্বাস এভাবে গুলি চালিয়েছেন, বা তার নেতৃত্বে মির্জা আব্বাস, এটা আমি মনে করি না। আমি শুরু থেকে বলে আসি, আমার সন্দেহ বিএনপি দিকে, আবার অসম্ভব নয় আওয়ামী লীগের দিকে আমার সন্দেহ। কিন্তু জনমনে বা পিপলস স্পেয়ারে কি প্রতিষ্ঠিত হয়েছে এটা একটু দেখেন। স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এটা ঘটিয়েছে মির্জা আব্বাস, বিএনপি। এর মানে দেখেন, শরীফ ওসমান হাদির লোকজন যারা তার সাথে ছিল, তারা সবাই খাস করে বলেছে যে বিএনপিদের খবর আছে, কতক্ষণ রাজপথে টিকতে পারো আমরা দেখবো। এর মানে শরীফ ওসমান হাদির দল, তার লোকজন, ইনকিলাব মঞ্চ সন্দেহাতীতভাবে বিএনপিকে দায়ী করে, যার ফলে শরীফ ওসমান হাদির অনুসারীরা মির্জা আব্বাসকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে ঢাকা মেডিকেলে। অবশ্যই মির্জা আব্বাস অশিক্ষিত না হলে ওই টাইম ওখানে ঢুকবেন কেন? এবং ঝুমা ডাকসু নেত্রী, এই শরীফ ওসমান হাদির কর্মী, ওরা অত্যন্ত শিক্ষিত, স্মার্ট মেয়ে। দেখুন, ওরা তো এটা করতে পারবে না। তো দর্শক, এই জায়গায় আপনি যদি দেখেন যে মির্জা আব্বাস সম্পর্কে যে পারসেপশন তৈরি হয়েছে, কিংবা বিএনপি সম্পর্কে যে পারসেপশন তৈরি হয়েছে, এতে বিএনপি লক্ষ লক্ষ ভোট কমে গিয়েছে। কিন্তু মানে শরীফ ওসমান হাদিকে গুলি করার পর, দুপুরের পর থেকে যে প্রচারণা, পারসেপশন, সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ডিং, বিশেষ করে ইনকিলাব মঞ্চ এবং আহত শরীফ ওসমান হাদির আশেপাশের লোকজনের যে অভিব্যক্তি, তাতে বিএনপি জনতার আদালতে দায়ী হয়ে গেছে, এবং লক্ষ লক্ষ লোক বিএনপি ঘৃণা করতে শুরু করেছে, এবং বিএনপির ভোট কমতে শুরু করেছে। এটা একটা বিষয়। এরপরে পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, যে না, এটা মির্জা আব্বাস করতে পারেন না, এটা এরা করেছে, অমুক তমুক, এটা যখন যেহেতু আওয়ামী লীগের সংশ্লিষ্টতা উঠে এসেছে। কিন্তু দ্বিতীয় দফায় আবার কপাল খারাপ, বিএনপি ফেসে যাচ্ছে। কি? দি ডিসেন্টের অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে আসছে, যে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামাল এবং তার সহযোগীরা এই যিনি গুলি করেছেন বলে এখন পর্যন্ত ডিটেক্ট হয়েছেন, সাবেক ছাত্রলীগ নেতা, এই ব্যারিস্টার কায়সাল কামাল তা জামিন করিয়েছে। এই প্রশ্নটা বিএনপিকে আবার বেকায়দায় ফেলেছে। দর্শক, এখানে নতুনভাবে যে বিষয়টা সামনে এসেছে, এটা একটু ক্লারিফাই করে মূল আলোচনায় যাই। যে বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল, বিএনপি আইন বিষয়ক সম্পাদক, তিনি ফেসে যাচ্ছেন যে এই হত্যাকারীকে তিনি জামিন করিয়ে দিয়েছেন। জনগণ এখন একে অনেকটা কায়সাল কামালকে হচ্ছে যে কেন জামিন করেছে, আওয়ামী দোষের সম্পৃক্ততা আছে। কিন্তু আসলে এটা কোনো বিষয় না। জামিন করাতে পারে, জামিন করানো না করানো, এটা সম্পূর্ণ পেশাগত বিষয়। যে কোনো আইনজীবী যে কোনো অপরাধীর পক্ষে দাঁড়াতে পারে, ডিফেন্ড করতে পারে, বা ন্যায় বিচারে কোঅপারেট করতে পারে। বিএনপি এখন এটা নিয়ে ব্যস্ত আছে যে কায়সাল কামাল বিএনপির লোক না, এই কায়সাল কামাল আলাদা, নামের বানানে মিলে না। কিন্তু না, আমি এটা যাচাই বাছাই করেছি যে এই কায়সাল নামের বানানে পার্থক্য থাকলেও এই কায়সাল কামাল সুপ্রিম কোর্টের আইনজীবী একজনই, এবং তার সহযোগী মিলে এই মাহফুজ একজনই। তো সেক্ষেত্রে কায়সাল কামাল মানে এখানে বিএনপির কায়সাল কামাল, এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। এখন সবাই ধরছে বিএনপিকে, যে বিএনপি কি, এই কায়সাল কামাল আবার কোন বিচারক তাকে জামিন দিয়েছে 2 দফায়। দেখেন, এখানে বিএনপির লোকজন এখন এটা নিয়ে নিজেদের ডিফেন্ড করতে করতে এদের মাথা খারাপ। এরা একবার ডিফেন্ড করে মির্জা আব্বাসকে, মির্জা আব্বাসের মন খারাপ, অপমানিত হয়ে যায়। এখন আবার ব্যারিস্টার কায়সাল কামালকে ডিফেন্ড করতে করতে তারা অস্থির, তারা কখন ভোট চাইতে যাবে আর কখন রাজনীতি করবে। মানে এদের চাঁদাবাজি, অপরাধ, মানুষের খারাপ ধারণা এদের সম্পর্কে, এগুলো নিয়েই এরা মানে একদম বেকায়দায় পড়েছে। এরা কিসের ভোট চাইতে যায়? আশা করি দর্শক নাটেনের মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।